হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটি আমি শুরু করছি। এখন সময় হলো সন্ধ্যা থেকে। আমরা একটু পূর্বাঞ্চলে গিয়েছিলাম, তো সেখান থেকে আসার সময় অনেকগুলো শাকসবজি কেনাকাটা করে নিয়ে আসা হয়েছে। রাস্তার সাইডে দেখতে পেলাম এক চাচা শাকসবজি তুলতেছিল, ধনিয়া পাতা সবজি। তো এগুলো দেখে আর লোভ সামলাতে পারছিলাম না, গাড়ি থামিয়ে তারপর রাস্তার পাশ থেকেই কিন্তু এই সবজিগুলো কিনে নিয়ে এসেছি। অনেক ফ্রেশ ছিল শাকসবজিগুলো, যেহেতু রাতের বাজার, তো বাজারগুলো কিন্তু একটু গুছিয়ে রেখে দিলে আমার কাছে মনে হলো যে একটু ভালো থাকবে। তো ভাবলাম রাতের বেলা একটু গুছিয়ে নিই। আর এই যে এগুলো হলো পালং শাক। পালং শাক আমার কাছে এখন কেন যেন খেতে ভালো লাগে না। মালয়েশিয়াতে আমি যখন ছিলাম পালং শাক এত পরিমাণে খেয়েছি, মানে আপনাদের ভাইয়া প্রতিনিয়ত পালং শাক নিয়ে আসতো। তখন তো আমার রক্তের প্রবলেম ছিল, তো শুনেছি পালং শাক খেলে নাকি অনেক ভালো হয়, সেজন্য প্রতিবেলায় আমাকে পালং শাক খাওয়ানো হয়েছে। এখন পালং শাক দেখলে আমার কেন যেন খেতে ইচ্ছে করে না। তো এই শাকগুলা দিয়ে আমি কি করব জানি না, তবে ভাবলাম পালং শাক যেহেতু সবসময় একই রকম রান্না করেছি, হয়তো সেই জন্য আমার কাছে খেতে ভালো লাগেনি। তো এখন ভাবলাম যে এই শাকগুলো আমি একটু অন্য ওয়েতে রান্না করব, হয়তো খেতে ভালো লাগবে। জানেন শাকগুলো এত বেশি ফ্রেশ ছিল যে শাকগুলো দেখে আমরা তুলে নিয়ে এসেছি, মানে ওই আঙ্কেলটা আমাদেরকে তুলে দিয়েছিল, আর অনেকটাই সস্তা ছিল শাকগুলো। তো শাকগুলো বাছার জন্য এখন আমি একটু দেখে দেখে বেছে নিচ্ছিলাম। শাকগুলো তেমন বেশি ময়লা ছিল না বা মরা পাতাও ছিল না, অনেক ফ্রেশ ছিল, সেজন্য আমি একটু বেছে নিতেও সুবিধা হয়েছে, ঘাস ছিল কম। তো শাকগুলো কিন্তু আমার অলরেডি বাছা হয়ে গিয়েছে, আর ধনিয়া পাতাগুলো আমি বেছে নিয়েছি। সব সময় রাতের বেলা যখন আপনাদের ভাইয়া শাক সবজি কিনে নিয়ে আসে, আমি রাতের বেলায় ধুয়ে পোষা করে তারপর ফ্রিজে রেখে দিই। আবার অনেক সবজি আছে আমি কেটে পোষা করে রেখে দিই, সকালবেলা জাস্ট উঠে একটু রান্না করে নিলে হয়ে যায়। তো আমার কাছে এটা ইজি মনে হয়, যেহেতু আমাদের শাক সবজি প্রচুর কেনা হয়, অনেক শাকসবজি আমাদের কেনা হয়। তো সেগুলো যদি একটু ধুয়ে পোষা করে রেখে দিই, তো রান্নার জন্য কিন্তু অনেক ইজি হয়ে যায়। তো সব সময় আমি এই কাজটাই করি। আর এই যে কথা বলতে বলতে এখন শাকগুলো পোষা করা হয়ে গিয়েছে। এখন আমি লাউ শাকগুলো কেটে নিব। আপনাদের ভাইয়া যখন মালয়েশিয়াতে ছিল, আপনারা হয়তো অনেক ব্লগে দেখেছেন যে আপনাদের ভাইয়া অনেক কাজে আমাকে হেল্প করতো, শাক কাটা বা সবজি কাটা, লতি কাটাতেও হেল্প করতো। বাট এখন কেন যেন সে কাজ করতেই চায় না, তার নাকি ভালো লাগে না। যে সবজিগুলো আমি কেটে নিলাম, অনেকগুলো সবজি, ভাবছিলাম যে দুজনে মিলে বসে লিভিং রুমে বসে বসে কেটে নিব। আপনাদের ভাইয়া বলতেছে যে না, সে কাটতে পারবে না। তো কি আর করা, আমি শাকগুলো কেটে নিচ্ছি। আসলে আপনাদের ভাইয়া এখন এই যে শাকগুলো দেখে বেছে পয়সা করে কেটে নিতে হবে, সেই জন্য সে দেখতে পারবে না আর কি। তো শাকগুলো কিন্তু দেখে কেটে নিলে ভালো হয়, তা না হলে শাকের মধ্যে পোকামাকড় থাকে অনেকটাই, সেই জন্য আমি নিজে থেকেই দিচ্ছি না যে শাকগুলো কাটবে, পোকামাকড় যদি থেকে যায় রাতের কাটা আরও। রাতের বেলা যখন শাকসবজি কেটে নিব তখন পোকামাকড় থাকতে পারে, একটু ভালোভাবে দেখে নিতে হয়, সেজন্য আমি রান্নাঘরে রেখেই কেটে নিয়েছি। আর এখানে আরও শাকসবজি নিয়ে আসা হয়েছে, সেগুলো শিম নিয়ে এসেছি অনেকগুলো। এখন তো শিমের সিজন, ভাবছি কিছু শিম ফ্রোজেন করে রেখে দেব। আর এখানে বড়ই নিয়ে এসেছে, অনেকগুলো বড়ই কিন্তু নিয়ে এসেছে। তো ভাবলাম এগুলো ধুয়ে একটু পরিষ্কার করে রেখে দেব। আর এখানে যে শিমগুলো আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। তো সব কিছু আমার মোটামুটি কাটা শেষ হয়ে গিয়েছে। সবার লাস্টে ধনিয়া পাতাগুলো ধুয়ে পোষা করে একটা বক্সে ভরে রেখে দিচ্ছি। বাস আমার অনেক দিনের কাজ গোছানো হয়ে গিয়েছে। শাকগুলো তো আর একদিনে খেয়ে শেষ করব না। এখন আমি বাচ্চাদের জন্য রাতের খাবারটা তৈরি করছি। এখানে আমি ব্রোকলি দিয়ে একটু নুডলস তৈরি করে দিয়েছি, সাথে ডিম ভেজে নিয়েছি। আর শীতের দিনে গরম গরম ধোয়া ওটা স্যুপ খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক ঠান্ডা এখন পড়তেছে, ঠান্ডার মধ্যে স্যুপ খেলে আমার কাছে মনে হয় শরীর গরম থাকে। বাচ্চাদেরও বলি যে তোমরা স্যুপ খাবে, তাতে তোমাদের শরীর গরম থাকবে, ঠান্ডা লাগবে না, কাশি হবে না। তো এখানে আমি কিছু শরবত তৈরি করেছি। আজকে কয়েকদিন সালমান বলতেছে গুড়ের শরবত খাবে লেবু দিয়ে। তো আমি ভাবলাম যে শীতের মধ্যে গুড়ের শরবত খেতে কেমন লাগবে। তো বাচ্চারা যেহেতু চাচ্ছে, সেজন্য ওদের জন্য গুড়ের শরবতটা তৈরি করেছি। গুড়ের শরবত এসব গুল দিয়ে তারপর লেবু দিয়ে তৈরি করেছিলাম, খেতে ভীষণ ভালো লেগেছিল। পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু ঠান্ডা ঠান্ডায় খেয়ে নিয়েছি, আসলেই ভালো লেগেছে। অনেক দিন পর গুড়ের শরবত ট্রাই করা হয়েছে, রোজা ছাড়া তো আমাদের এগুলো একদমই ট্রাই করা হয় না। তো এখানে আমি একটা ডিম ভেজে নিয়েছি, এটা ছিল পরের দিন সকালবেলা। আজকে আমরা বউভাতের অনুষ্ঠানে যাব, তো সেই জন্য রেডি হতে হবে। বাচ্চাদেরকে আগে একটু খাইয়ে নিয়েছি, তারপর আমি এখন খেয়ে নিচ্ছি, আমি আর আপনাদের ভাইয়া। তা আমি এখানে সবজি দিয়ে ডিম ভাজি করে নিয়েছিলাম, আর সাথে আটা রুটি ছিল, চা ছিল, এটাই আমরা সকালের নাস্তাটা খেয়ে নিয়েছি।
সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, যেহেতু আজকে শুক্রবার ছিল। শুক্রবার দিন কিন্তু বাচ্চাদেরকে একটু রেডি করতে অনেকটাই টাইম লেগে যায়, তো বাচ্চারাও কিন্তু রেডি হয়ে তারপর নামাজে চলে গিয়েছে। তো আমরাও বাসায় নামাজ পড়ে আমি মীরা এখন রেডি হব। তো রেডি হওয়ার জন্য এই যে আমি একটা শাড়ি নামিয়ে নিয়েছি। সেদিন আপনাদের হয়তো দেখিয়েছিলাম আমি মার্কেট থেকে ব্লাউজ বানিয়ে নিয়ে এসেছি। তো আজকে আমি এই শাড়িটাই পরবো। আর এই শাড়িটা আমার কোনো বড় অনুষ্ঠানে পরা হয়নি এখনও, এই প্রথমবার এই শাড়িটা পরে আমি বাহিরে যাব। এমনিতে আমার পরা হয়েছে মালয়েশিয়াতে, আমি এক অ্যানিভার্সারিতে পরেছিলাম, মানে আমার অ্যানিভার্সারিতে আমি বাসায় পরেছিলাম যখন আমি অসুস্থ ছিলাম। হয়তো আগে যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো অনেকেই জানেন। তো এই যে ব্লাউজটা মেকিংটা কিন্তু সুন্দর হয়েছে, ব্লাউজের মেকিংটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। বাট শাড়ির যে পায়ের কাজগুলো সেগুলো সুন্দরভাবে করেনি ওরা। তো সেটা আমি আবার পরে নিয়ে যাব। তো আজকে আমি এটা পরবো, সেজন্য ভাবলাম এখন একটু দেখে নিই। আমি যখন বানিয়ে নিয়ে এসেছি আমি খুলে দেখিনি, তাই এখন একটু ভালোভাবে খুলে দেখে নিচ্ছি। আর শাড়ির পায়েরে এই যে আমি এই কাপড়টা বসিয়েছি, এক্সট্রা একটা কাপড় বসালে হয় কি শাড়ির পায়েরগুলো ভালো থাকে। সবসময় যখন শাড়িটা ইউজ করা হয় শাড়ির সাইড দিয়ে ফেটে যায় না বা নষ্ট হয়ে যায় না। তো আমি প্রত্যেকটা শাড়িতে এটা করিয়ে নিয়েছি, যেখান থেকে আমি কিনি সেখান থেকেই করিয়ে নিই। তবে এই শাড়িটা আমার এখনও করা হয়নি, তো ভাবলাম আমি এই শাড়িটা একটু কাজ করিয়ে নিয়ে আসি। তো আমি ব্লাউজের সাথেই শাড়িটা দিয়ে এসেছিলাম, বাট কমপ্লিট কিন্তু শাড়িটা তারা করে দেয়নি। এক সাইড করে দিয়েছে আর এক সাইড করে দেয়নি, হয়তো তারা ভুলেই গিয়েছে। তো আমি ভাবলাম যে আজকে শাড়িটা পরবো, হয়তো যে কোনো একদিন শাড়িটা নিয়ে আবার দিয়ে আসবো। এমনিতে শাড়ি অত বেশি পরা হয় না কোনো অকেশন ছাড়া, তো ভাবলাম আজকে এই শাড়িটাই পরি। শাড়ি পরলে হয়তো ভালো লাগবে, শাড়ি পরলে সবাইকে ভালো লাগে, যে কোনো নারীকে এই শাড়ি পরলে ভীষণ ভালো লাগে। আমি দেখেছি বিদেশি কিছু লোক আসে বাংলাদেশে এসে শাড়ি কিনে নিয়ে যায়, তারাও কিন্তু শাড়ি পরতে পারে না, তারপরেও কিন্তু তারা শাড়ি পরার জন্য অনেক আগ্রহ। কারণ এত বেশি আকর্ষণ শাড়ির মধ্যে যে ছোট বড় সবাই কিন্তু শাড়ি পরতে পছন্দ করে। আমার মেয়েও কিন্তু শাড়ি পরতে ভীষণ পছন্দ করে, ওকে মাঝে মধ্যে আমি শাড়ি পরিয়ে দিই। ছোটোবেলায় মীরাকে আমি বউ সাজিয়ে দিয়েছিলাম শাড়ি পরিয়ে, আমার বিয়ের গহনা বিয়ের শাড়ি সব কিছু পরিয়ে ছবি তুলেছিলাম। তো আমার মেমোরিটা কীভাবে যেন হারিয়ে যায় সেটা আর আমি খুঁজে পাইনি। তখন তো আমি ক্যামেরা দিয়ে ছবি তুলেছিলাম, আমার ক্যামেরাও পাই না, আমার মেমোরিও খুঁজে পাচ্ছি না। আমি মালয়েশিয়াতে যখন বাসায় সব কিছু রেখে বাংলাদেশে ঘুরতে আসতাম, তখন আপনাদের ভাইয়া মেড দিয়ে কাজ করাতো, তার কাছে চাবি দিয়ে সে আবার অফিসে চলে যেত। সে বাসা থেকে হয়তো সেখান থেকে নিয়ে গিয়েছে, অনেক জিনিসপত্র আমার হারিয়েছে সেখান থেকে। তো সেই থেকে কিন্তু আমি আমার বাচ্চাদের ছোটোবেলার অনেক কিছুই পাই না, অনেক স্মৃতি হারিয়ে গিয়েছে। আর বাংলাদেশে আমাদের আগে অফিস ছিল বসুন্ধরা গেটে, তো সেই গেট থেকেও কিন্তু আমাদের ল্যাপটপ চুরি হয়ে গিয়েছে। মানে আমাদের অফিসের সব কিছুই ভালো আছে, বাট ল্যাপটপটা নেই। দরজা ভালো, জানালা ভালো, সব কিছু ভালো। আমি ভেবেছি যে চুরি হলে মানুষের সব কিছুই চুরি হয়ে যায়, দরজা ভাঙা থাকে, জানালা ভাঙা থাকে, এরকম। আমাদের কোনো কিছুই ভাঙা ছিল না, বাট আমাদের ল্যাপটপটা ছিল না, খুঁজে পাচ্ছি না। তো আমার কাছে মনে হলো আমাদের আপন লোকজনই কিন্তু ল্যাপটপটা চুরি করে নিয়েছে। কারণ আমাদের অফিসে আমাদের নিজের স্টাফরাই কিন্তু কাজ করতো, তো তখন তো আর খুলে বলতে পারছিলাম না যে ল্যাপটপটা কে নিয়েছে। তো আমরা যখন মালয়েশিয়া চলে যাই ওর কাছেই চাবি ছিল, আর ও বলল যে আপনাদের ভাইয়া আপনাদের এখানে চুরি হয়েছে, হয়তো ল্যাপটপটা জানলা দিয়ে কেউ নিয়ে গিয়েছে। ভাই 8 তলার উপরে চোর কীভাবে ঢুকলো, চারপাশে বিল্ডিং কীভাবে উঠবে ওখানে। আর জানলা কিন্তু নেট ছিল, জানলায় দরজা বন্ধ ছিল, সব কিছু লক করা ছিল, শুধু ল্যাপটপটা ছিল না। তো ওই ল্যাপটপে আমাদের অনেক মেমোরি ছিল, আমার বাচ্চাদের, আমার শালীন ছোটোবেলা যখন হসপিটালে হয়েছে অনেক ভিডিও ছিল, কিছুই আমরা পাচ্ছিলাম না, সব কিছু আমাদের ডিলিট হয়ে গিয়েছে। যাই হোক, এক জায়গায় বেড়াতে যাচ্ছি, এখন ইমোশনাল হয়ে গিয়েছি, হয়ে অন্য কথা বলতেছিলাম। যাই হোক, আমরা এই যে রেডি হয়েছি, আর আজকে আমাকে কেমন লাগছে আমি নিজে থেকেই সেজেছি। আর গতকালকে আমরা যে সেজে গিয়েছিলাম গায়ে হলুদে, তখন কিন্তু আমি আর মীরা পার্লার থেকে সেজে এসেছি। তো আজকে আর আমরা পার্লারে যাইনি, ভাবলাম মা মেয়ে মিলে দুজনে মিলে সাজবো। তো দুজনে মিলে কিন্তু একটু সেজে নিয়েছি, জানি না কেমন হয়েছে। আর একটু অনুষ্ঠান তো সাজতেই হয়, তাই না? একটু সেজে গুজে না গেলে মনটাতেও ভালো লাগে না। তো আজকে আমি সেজে গুজে নিয়েছি, আমার বান্ধবীও কিন্তু অনেক সুন্দরভাবে সেজেছে। সে বলল যে আজকে একটু অনুষ্ঠানে আসতেছি, সেজন্য একটু ভালোভাবে সাজবো না তা কেমন দেখা যায়, সেজন্য সবাই কিন্তু সুন্দরভাবে সাজুগুজু করে এসেছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলুন আমরা এখন বিয়ে বাড়িতে যাই, যে দেখি যে বিয়ের কনে কিভাবে সেজেছে। আজকে আমরা কনেকে দেখবো, কনেকে পার্লারে নিয়ে গিয়েছে সাজানোর জন্য। তো যে দেখি তার অবস্থা কি। তো আমরা প্রায় কিন্তু আমার বান্ধবীর বাসার কাছেই চলে এসেছি, এই গেটটা যখন খুলে দিবে তখনই আমরা চলে যাব, ওখানেই কিন্তু ওদের বাসা। আমাদের বাসা থেকে হেঁটে আসতে 5 মিনিটও লাগে না, এত কাছে ওদের বাসা। তারপরও আমরা গাড়ি নিয়ে এসেছি, কারণ এভাবে সাজুগুজু করে কিভাবে এখানে আসবো, সেজন্য ভাবলাম যে গাড়িটা নিয়েই যাই, তাতে আমাদের সুবিধা হবে। পরে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, আর আমরা আসার পর দেখতে পেলাম এত লোকজন হয়েছে এখানে। এখান থেকে খাওয়া দাওয়া করে সবাই কিন্তু চলে যাচ্ছিল, আর আমার কাছে মনে হচ্ছিল যে আমরাই সবার লাস্টে এসেছি।
আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে জুমার নামাজ পড়তে গিয়েছে, তো জুমার নামাজ পড়ে তারপর ওরা এসেছে। আর এই যে ভাবিরা, সুন্দরী ভাবিরা বসে খাওয়া দাওয়া করছিল, আমাকে বলল কেমন আছো, সবার সাথে একটু কথা বললাম। পরে আমি স্টেজে চলে এসেছি। আর এখানে এসে দেখি বর আছে, বউ নেই। তো বরকে জিজ্ঞেস করলাম তোমার বউ কোথায়, সে বললো আমার বউ পার্লারে সাজতে গিয়েছে, এখনও আসেনি। আর এই যে আমার বান্ধবী আর বউ দুজন মিলে সেজে গুজে চলে এসেছে। আমার বান্ধবীকে একদম সুন্দর লাগতেছিল দূর থেকে আমি যখন দেখছিলাম, তাই সাথে সাথে একটু ভিডিও করে নিলাম। আর এই যে বর আর কনে বসে আছে, এখন তাদের ফটোশ্যুট চলতেছে, তারপর আমরাও কিছু ফটোশ্যুট করে নিব, তারপর আমরা খাওয়া দাওয়া করব। তো সবাই মিলে যখন ফটোশ্যুট করছিল তখন আমি বললাম যে আমরাও কিছু ফটোশ্যুট করে নিই, কারণ কিছুক্ষণ পরে অনেক লোকজন আসবে, তখন আর ফটোশ্যুট করা যাবে না। আর অনেক লোকজন কিন্তু এখানে হয়েছে। আর সেই দিনের আমার সেই সাবস্ক্রাইবার কিন্তু আজকে আবার দেখা হয়েছে তার সাথে। সে তো আজকে আমার সাথে ছবি তুলবেই, তো কি আর করার, তার সাথেও কিছু ছবি তুলে নিলাম। আর সবাই মিলে এখন ফটোশ্যুট করছে, খুবই সুন্দর কিন্তু ছবিগুলো উঠছিল। সবার সাথে অনেক মজা করলাম। পরে লাস্টে আমরা খাওয়া দাওয়া করার জন্য বসেছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। আর অনেক ভাবিরা কিন্তু দুষ্টুমি করছিল। আর আপনাদের ভাইয়া তো খাবার একদমই খাবে না, সে বলতেছে আমার তো বিয়ে বাড়ি খাবার খাওয়া একদমই নিষেধ। তো আমি বললাম কিছু হবে না, অল্প করে খেয়ে নাও, কোনো সমস্যা হবে না। তো অল্প করে কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছিল। আর আমি যখন খাবারটা খাচ্ছিলাম তখন আমার কেন যেন ভালো লাগছিল না। আসলে খাবার মজা হয়েছে, কিন্তু আমার কাছে খেতে ইচ্ছে করছিল না কেন যেন, আমার কাছে পেট ভরা ভরা লাগছিল, ওরকম অবস্থা আর কি। তো যাই হোক, আমরা সবাই মিলে খুব মজা করে খেয়ে নিয়েছি। আর বিয়েবাড়ির খাবার অনেক মজা হয়েছিল, রোস্ট, পোলাও, গরুর মাংস, খাসির মাংস সব কিছুই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো সবার লাস্টে আমরা এই যে সব ভাবিরা মিলে একটু ফটোশ্যুট করে নিলাম, সবার সাথে গল্প আড্ডা। আর ভাবিরা কিন্তু ঘুরে ঘুরে ভিডিও করছে আর সুন্দর সুন্দর ভিডিও করে নিচ্ছিল তারা, ওদের সাথেও অনেক দুষ্টুমি করলাম। তো ভালোই লেগেছে, আজকে সবার সাথে অনেক কথা বলতে পেরেছি। আর আমার বান্ধবীর সাথে বেশি কথা বলতে পারিনি, ও এতটাই ব্যস্ত, ওরা এদিক সেদিক যাওয়া আসা করতেছে, ওরা এখনও খাওয়া দাওয়া করেনি, ওর হাজব্যান্ড আর ও এখনও খাওয়া দাওয়া করেনি। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে আমরা এখন চলে যাব, সবার সাথে কথাবার্তা বললাম, ভাবিদের সাথে দুষ্টুমি করলাম। আর এখন আমরা চলে যাব, জানি না কোথায় যাব, কারণ এখানে যেহেতু একটু সেজে গুজে এসেছি, খাওয়া দাওয়া তারপর চলে যাব। তো চলে যাব, বাসায় তো আর যাবো না, আজকে ভাবলাম এক জায়গায় একটু ঘুরতে যাব। তো চলুন দেখি কোথায় যাই। পরে যে আমরা চলে যাচ্ছিলাম যখন ভাইয়া আমাদেরকে বলতেছে এখন যাওয়া যাবে না, এখন আপনাদের ছবি তুলে রাখবো সবার, কারণ কারা কারা গেস্ট এসেছে সবার ছবিগুলো যদি তুলে না রাখি তাহলে কি ভালো হয়। পরে আমরা আবার স্টেজে উঠে সেখান থেকে আমরা সবাই মিলে আবার ছবি তুলে নিই, ফ্যামিলি সবাই মিলে। তো এই তো আর কি, আজকে বিয়েবাড়ির অনুষ্ঠান আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে বর কনে বসে এখন খাওয়া দাওয়া খেয়ে নিচ্ছে, মাশাল্লাহ বউকেও আজকে ভীষণ কিউট লাগছিল, অনেক সুন্দর লাগছিল বউকে। তো আমরা খাওয়া দাওয়া করে এখন রওনা দিয়ে দিলাম। তো আজকে যেহেতু ফ্রাইডে ছিল, বাচ্চাদের বললাম কোথায় যাবে, ওরা বললো চলো আমরা সবাই মিলে এখন একটা রেস্টুরেন্টে যাই, সেখানে যে একটু ঘোরাফেরা করি। আর আমাদের দেশে ঘোরাফেরা করার মতো একদমই জায়গা নেই, বাসা আর রেস্টুরেন্ট। আপনি যখন বাসা থেকে বেরোবেন তখন রেস্টুরেন্টে যাবেন, খাওয়া দাওয়া খেয়ে তারপর বাসায় চলে আসতে হবে, এরকম একটা অবস্থা। বাচ্চারা একদম বোরিং হয়ে গিয়েছে, যে আমাদের আর এই দেশে থাকতে ইচ্ছে করতেছে না, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। তো কি আর করা, আমাদের দেশে তো আমাদের থাকতেই হবে, যেদিন আমাদের রিজিক শেষ হবে এই দেশে সেদিন এই দেশ থেকে চলে যেতে হবে, আমি সেটা সবসময় বাচ্চাদেরকে বলি। তো আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টে, চলুন কোন রেস্টুরেন্টে যাই আর আপনাদের সাথে একটু শেয়ার করব। সেখানে ঘোরাফেরা করে তারপর দেখি কোথায় যাই, যেহেতু শুক্রবার ছিল আজকে তো একটু ঘোরাফেরা করতেই হবে, বাসায় যেতে ইচ্ছে করছিল না। পরে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি। আর এখানে আসার পর কালারফুল চুড়ি দেখে এত ভালো লাগছিল, আমার ইচ্ছে করছে এখান থেকে চুড়ি কিনে নিয়ে যাই। তবে তো দেখি এখান থেকে চুড়ি পছন্দ হয় কিনা। আর এখানে আসা যাওয়ার মধ্যে আমি অনেকবার চুড়ি কিনে নিয়ে গিয়েছি। আর যে রেস্টুরেন্টে আজকে আমরা এসেছি, আপনারা বলুন তো আমি কোথায় এসেছি, যদি কেউ চিনে থাকেন এই রেস্টুরেন্টটা তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, খোলামেলা পরিবেশ, সেজন্য এখানে অনেক লোকজন আসে। আর এখানে ঘোরাফেরা করার জন্য কিন্তু অনেক লোকজন দেখেছি এখানে এসে ভিডিও বানায়। এই এরিয়াটা কিন্তু আমাদের বাসার পাশেই, এত বেশি দূরে না। তো আমাদেরও কিন্তু অনেকবার আসা হয়েছে। তো কি আর করা, এখানে যেহেতু খোলামেলা রেস্টুরেন্ট, তো ভাবলাম চলো আমরা সবাই মিলে একটু ঘুরে আসি আর কিছু ছবি তুলে নিয়ে যাই। তো শালীন এসে কটন ক্যান্ডি কিনে নিল, ওর কটন ক্যান্ডি খুব পছন্দ, তো নিজেই কিন্তু কিনে নিয়েছে। আর আশেপাশে দেখতে পেলাম যে অনেক মিউজিক বাজছিল। তো আমরা যখন হাঁটা শুরু করে দিয়েছি, একটু সামনে যেয়ে দেখি যে গায়ে হলুদের প্রোগ্রাম হচ্ছে। তো বাচ্চারা বলছিল চলো আমরা তো রেডি আছি, আমরা গায়ে হলুদের প্রোগ্রামে চলে যাই, সেখানে যেয়ে একটু মজা করে আসি। তো একটু দুষ্টুমি করলাম বাচ্চাদের সাথে, বাচ্চারাও দুষ্টুমি করলো। আর এখান থেকে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলে নিয়েছি দিনের আলোতে, ভাবলাম রাতের আলোতেও কিছু ছবি তুলে তারপর বাসায় ফিরবো। আর এখানে আসার পর কি সুন্দর কিউট একটা বিড়াল, মিরার তো বিড়াল এত বেশি পছন্দ, ও বিড়াল যখনই দেখে তখনই ছুঁয়ে দেখবে। আমি বলছিলাম বিড়াল ধরো না, হয়তো দূর থেকে একটু আদর করো, সে কিন্তু ধরবেই বিড়াল, সেই বিড়ালগুলো ভালো হোক বা মন্দ হোক,
এখানে বিড়ালগুলো তো একটু ময়লা থাকতে পারে, কিন্তু সে বলতেছে না, বিড়াল কোনো ময়লা নেই, সব বিড়ালই ভালো। সেই বিড়ালগুলো এত বেশি আদর করে আর সবসময় আমাকে বলবে আমাকে একটা বিড়াল কিনে দাও। তো আমি বিড়াল কিনে দিতে রাজি আছি, বাট এটাকে দেখাশোনা করবে কে? বিড়ালটাকে যদি আমি ভালোভাবে দেখাশোনা না করি, আদর যত্ন না করি, তাহলে তো বিড়ালটা আমাকে অভিশাপ দিবে। তাহলে কিভাবে আমি এটা পালবো? তুমি ঘুম থেকে উঠবে দেরি করে, আবার শুক্রবারে তো ঘুম থেকে 2টা বাজে উঠো, তখন তোমার বিড়াল কে দেখবে? তো সেজন্য আর বিড়াল কেনা হয় না। বাট ওর কিন্তু বিড়াল ভীষণ পছন্দ। তো ভাবছি একটা বিড়াল কিনেই দিব নাকি। তো দেখি ওর যখন এক্সাম শেষ হয়ে যাবে তখন ভাবছি একটা বিড়াল কিনে দিব। তো এখানে অনেক সময় ধরে ছিলাম, আমরা ঘোরাফেরা করেছি, যেহেতু আমরা খাওয়া দাওয়া করে এসেছি। এখানে আর খাওয়া দাওয়া করিনি, তো ভাবলাম এখন চলে যাব বাসায়। অনেকটাই টায়ার্ড লাগছিল। আর এখানে এই সুন্দর গাছটা দেখে সালমান বলল, তোমরা গাছের নিচে দাঁড়াও আর আমি সুন্দর সুন্দর ছবি তুলে দিই। তো যেই কথা সেই কাজ, আমরা গাছের নিচে দাঁড়িয়েছিলাম, আমি, মীরা, সালমান সুন্দর সুন্দর ফটোশ্যুট করে দিয়েছে। তারপর সালমান যে গাড়ি নিয়ে এসেছে আর আমরা সবাই এখন গাড়িতে উঠে পড়ছি। আজকেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, শাড়ি পরছি, অনেক ভালোই লাগছিল, খারাপ লাগেনি। গরমের সময় হলে তো অত বেশি ভালো লাগতো না। তো যে রেস্টুরেন্টটা আমি এসেছি সেই রেস্টুরেন্টের নাম ছিল শেফ টেবিল। আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি বলেছিলাম বাট আমি বলে দিয়েছি। শেফ টেবিলে একবার মীরার জন্মদিন করা হয়েছে, সালমানের জন্মদিন করা হয়েছে, অনেক রেস্টুরেন্ট আমাদের দেখা হয়ে গিয়েছে, ঘোরা হয়ে গিয়েছে, এখন আর রেস্টুরেন্টে আগের মতো ভালো লাগে না। তো আমরা পরে একটা গ্রোসারি শপে চলে এসেছি। আর অনেকেই বলেছেন যে এই শপটা কোথায়, শপটা অনেক সুন্দর, আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই শপটার নাম হলো মিনা বাজার, এটা আই ব্লকে পড়েছে, বসুন্ধরা আই ব্লকে। মিনা বাজারে আমি এসেছি এখন। আর এখানে কিন্তু অনেক ধরনের জিনিসপত্র কিনতে পাওয়া যায়। আর আমার বাচ্চারা কেন এসেছে জানেন? ওরা এসেছে এখানে আইসক্রিম খাওয়ার জন্য। এই ঠান্ডার মধ্যে ওরা আইসক্রিম খাবে, একদিনও কিন্তু আইসক্রিম খাওয়া তাদের বাদ যাবে না। তো বললাম ঠিক আছে, কোন আইসক্রিমটা তোমরা পছন্দ করো সেটাই কিনে নাও। ওরা বলতেছে লেমন আইসক্রিম আমরা ট্রাই করব, লেমন আইসক্রিমটা নাকি অনেক ভালো লাগে। তো এই আইসক্রিমটা আমরা মালয়েশিয়াতে অনেক খেয়েছি সবাই মিলে, পরিবারের সবাই মিলে কিন্তু আমরা প্রচুর আইসক্রিম খেতাম আগে। এখন আমি আর আপনাদের ভাইয়া খাই না, সালমানও খায় না অবশ্যই, শুধু শালিন আর মীরা খাবে। ওরা প্রতিদিনই আইসক্রিম খায়, যখনই আমরা বাইরে বের হই তখনই। তো আজকে কিন্তু আমরা পরিবারের সবাই মিলে আইসক্রিম খাবো অনেক দিন পর। শপিংটাতে এসে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, কারণ আমার শাড়িটা এত বেশি ওয়েট ছিল যে শাড়িটা নিয়ে আমি হাঁটতেই পাচ্ছিলাম না, হাঁটতে একটু কষ্ট হচ্ছে আমার, সেজন্য আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর একটু পরপর শাড়ি ধরে তারপর হাঁটতেছি। যেহেতু অনেক ভারী, এটার মধ্যে স্টোনে কাজ করা, সেজন্য কিন্তু অনেক ভারী, এটা ধরে ধরে হাঁটতে হয়। আর অনেক সেফটি পিন ইউজ করতে হয়, তা না হলে শাড়িটা কিন্তু খুলে খুলে আসে, এরকম অবস্থা হয় আমি যখন এটা পরি। আর আঁচলটা তো অনেক ভারী, আমার কাছে মনে হয় শাড়িটার ওয়েট 5 কেজির মতো হবে। এত ওয়েট শাড়ি নিয়ে আমি হাঁটতে পারছিলাম না অনেক সময় ধরে, যেহেতু হেঁটেছি তাই। তো ভাবলাম চলো আমরা এখন বাসায় চলে যাব, যে একটু ফ্রেশ হব, অনেক সময় ধরে ঘোরাফেরা করা হয়েছে। আর এই যে বলেছিলাম না, আইসক্রিম নিয়েছি আমরা সবাই মিলে, আমরা লেমন আইসক্রিমটা নিয়েছি। এটা অনেক দিন পর একটু ট্রাই করছি, তবে ভীষণ মিষ্টি কিন্তু এটা। তো আমি আর আপনাদের ভাইয়া শেয়ার করে খেয়ে নিচ্ছে, আর বাচ্চারাও খেয়ে নিচ্ছে। অনেক দিন পর বাচ্চাদের সাথে আইসক্রিম খেলাম, ভালোই লেগেছে। তো আজকের মতো ঘোরাঘুরি শেষ, এখানে একটু ঘোরাফেরা করে নিলাম। আর এখন আমরা চলে যাব বাসায়, বাসায় যেয়ে ফ্রেশ হতে হবে। এখনও কিন্তু প্রায় রাত অনেকটাই বেজে গিয়েছে, অনেক ঘোরাফেরা করেছি। বাচ্চারা জুমার নামাজ পড়ে পাঞ্জাবি পরে চলে এসেছে, ওদেরও কিন্তু ফ্রেশ করাতে হবে। শীতের দিন দেখে সব কিছুই ভালো লাগছে পরে, কিন্তু গরমের সময় হলে হয়তো বেশি ভালো লাগতো না। তো যাই হোক, আমার আজকের ব্লগটি এ পর্যন্তই। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।